গ্রামের খুবই সহজ সরল একটা ছেলের নাম ছিল মারুফ। মারুফ পেশায় ছিল একজন ভ্যান চালক। সে ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করত। মারুফ ততদিন পর্যন্ত বিয়ে করেনি। মারুফের বাড়িতে তার বৃদ্ধ মা আর একটা ছোট বোন ছিল। তার আব্বা বহু বছর আগেই গত হয়েছে। তারা যেই বাড়িতে থাকতো তার বড় ভাইরা বিয়ে শাদী করে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু মারুফ সে তার মায়ের সঙ্গে এবং ছোট বোনের সঙ্গে সেইখানে থাকতো। জীবিকার তাগিদে মারুফ নিজে ভ্যান চালাতো। গ্রামে গ্রামে ভ্যান চালিয়ে যা ইনকাম হতো তা দিয়ে তার ফ্যামিলির রুজি রুটি নির্ধারণ করত। তার বাবার রেখে যাওয়া ছোট্ট এক টুকরো জমি ছিল, যেই জমিতে সে প্রতিনিয়ত চাষ করত এবং সেই ফসল দিয়ে তারা নিজে পেট চালাতো। মারুফ একদিন রাস্তা দিয়ে আসার পথে হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ শুনতে পায়, এবং সেই কান্নার আওয়াজটা স্বাভাবিক কোনো মানুষের কান্নার আওয়াজ ছিল না। সেটা ছিল একটি জিনের বাচ্চার কান্নার আওয়াজ। সে যখন সেখানে যায় এবং সেই বাচ্চাটিকে দেখতে পায়, সে উপলব্ধি করতে পারে বাচ্চাটির মধ্যে অলৌকিক কোনো কিছু আছে, কারণ বাচ্চাটির কান্নার শব্দ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছিল। অবশেষে সে যখন জায়গা পর্যন্ত পৌঁছায়, দেখতে পায় একটি বাচ্চা, যে কিনা বেশি ছোটও না আবার বেশি বড়ও না, অথচ সে এমনভাবে কান্না করছে দেখে মনে হচ্ছে যে তার বয়স অনেক বেশি, অথচ এতটুক একটা বাচ্চার হেঁটে চলে বেড়ানোটা প্রায় অস্বাভাবিক বিষয়। বাচ্চাটাকে সে যখন কোলে নেয়, তখন সে দেখতে পায় তার চোখগুলো একদম জ্বলজ্বল করছিল, কিন্তু সে মারুফকে সহজভাবে গ্রহণ করে। এর পরবর্তীতে সেই বাচ্চার মা মানে একটা পরী যখন পৃথিবীতে তার বাচ্চার খোঁজে আসে, তখন সে মারুফের দেখা পায়। আসলে মূলত ওই পরী মেয়েটি ছিল একটি বিধবা মেয়ে। পরী মেয়েটির যে জিন স্বামী ছিল সে কয়েক মাস আগেই মানে বিয়ের কয়েক বছরের মাথায় মারা যায়, এবং তারপর সে তার পরিবারের স্থান পায়নি, এবং তার বাচ্চাটিকে সে একসময় এক জায়গায় রেখে একটা কাজের জন্য গিয়েছিল, কিন্তু তার বাচ্চাটি সেখান থেকে হারিয়ে যায়, কারণ তার বাচ্চাটি তখন সবেমাত্র ওড়া শিখেছে। এই অবস্থায় সে যখন পৃথিবীতে তার বাচ্চাকে খুঁজতে আসে, তখন তার সঙ্গে পরিচয় হয় মারুফের, এবং মারুফের সঙ্গে এর পরবর্তীতে কি ঘটেছিল এবং কিভাবে সেই পরীটি মারুফের কাছাকাছি আসে, সেই ঘটনাটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং কুশলে আছেন। বরাবর মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। রোজার মাস চলছে। আশা করি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর ইবাদত করবেন, এবং সে সঙ্গে রোজা রাখবেন। রোজার মহিমান্বিত সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আজকে আমরা জানব মারুফের জীবনের ঘটনা। মারুফের জীবনের ঘটনা শুনতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে আমাদেরকে আপনার ঘটনা সরাসরি লিখে অথবা ভয়েসের মাধ্যমে জানাতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের পাঠানো জীবনের ঘটনায়। মারুফের সঙ্গে যখন এই ঘটনাটি ঘটে, তার বয়স ছিল মাত্র 20 বছর। মারুফ ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছে, কারণ তার আব্বা ছিল একজন কৃষক এবং কৃষি কাজ করে তাদেরকে লালন পালন করেছে। মারুফ ছিল সবার ছোট ভাই এবং তার একটা বোন ছিল। মারুফের বয়স যখন মাত্র 14 বছর, তখন তার আব্বা মারা যান এবং তার ভাইরা তার বাবা মা এবং তাদেরকে দেখাশোনা করা থেকে বিরত থাকেন। শুধুমাত্র তার ভাবিদের আচার আচরণে এবং কথাবার্তায় তার ভাবিরা তেমন ভালো ছিলেন না। তার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই তারা আলাদা হয়ে যায়। এমনকি মায়ের খাবার, বোনের ভরণ পোষণ এবং ছোট ভাইয়ের ভরণ পোষণ তারা দিতে নারাজ থাকেন। যখন আব্বা জীবিত ছিলেন, তখন তারা ঠিকই মারুফকে সমস্ত কিছু দিতেন, তার ছোট বোনকে দিতেন, কিন্তু একজন মানুষের মৃত্যুতে তাদের পরিবারে নেমে আসে এক গভীর শোকের ছায়া। দেখতে দেখতে সময় পার হয়, মারুফের বয়স বাড়তে থাকে। সে তার বাপের জমিতে চাষ দিতে থাকে। তার বড় ভাইরা যে জমিতে চাষ করত সেই জমির ফসল পর্যন্ত ভাগ দিত না, অথচ তার বড় ভাইরা বেশি জমি দখল করে মারুফকে কোনো জমা দিত না। ছোট্ট একটু জমি বাড়ির পাশে ছিল, সেই জমিটুকুই মারুফ চাষ করত, আর তার বড় ভাইরা সব থেকে বড় বড় খণ্ডের জমিগুলো নিয়ে তারা নিজেরা চাষ করত, এমনকি সেখান থেকে ফসলের ভাগ পর্যন্ত দিত না। এই ব্যাপার নিয়ে মারুফ অবশ্য চেয়ারম্যানের কাছে বলেছে, তবে চেয়ারম্যান এ বিষয়ে একদম নারাজ। মারুফের আর কোনো কিছু করার নেই, সে অসহায় একজন ছেলে।
মারুফের বয়স যখন 13, তখন তার বাবা মারা যায় এবং তার ছোট বোনের বয়স ছিল 10 বছর। ওই সময়টাতে তাদের খাওয়া দাওয়া, পড়াশোনা এগুলো চালাতেই দুষ্কর হয়ে যাচ্ছিল। মারুফ চিন্তা করে সে কোনো একটা কাজ করবে। এটা ওইটা করে সে অনেকভাবেই কাজ করার চেষ্টা করেছে, তবে সেই বিষয়ে মারুফ ঠিক বেশি দূর পর্যন্ত আগাতে পারেনি। কিছু মাস যাওয়ার পর মারুফ বুদ্ধি করে এনজিও থেকে একটা লোন নেয়। লোন নিয়ে সেই টাকা দিয়ে সে একটা ভ্যান কেনে এবং ভ্যান কিনে সেই 16 বছর বয়সের থেকেই সে ভ্যান চালাতে শুরু করে এবং সেই ভ্যান চালানোর ইনকাম দিয়ে মোটামুটি তার সংসার বেশ ভালোভাবেই টেনে টুনে চলে যাচ্ছিল। কিছু বছর পর যখন সে তার লোন টোন সমস্ত কিছু শোধ করে একদম দায়মুক্ত হয়, তখন থেকে ভ্যান চালানোর ইনকাম আর টুকটাক এটা ওটা দিয়ে অন্তত পক্ষে তারা 3টা পেট খেয়ে দিয়ে বাঁচতে পারত এবং এরকম করে তার সময় বেশ খুব সুন্দরভাবেই কাটছিল। তবে এক রাত, সেই রাতটি মারুফের জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসে, যে পরিবর্তনটি তার জীবনকে অন্য একটা দোরগোড়ায় নিয়ে যায়। তার সঙ্গে পরিচয় হয় এক ভিন্ন জগতের অলৌকিক সত্তার সঙ্গে, যে কিনা কোনো আশরাফুল মাখলুকাত ছিল না, যে কিনা কোনো মানুষ ছিল না, বরঞ্চ আল্লাহর সৃষ্টি অন্য এক ভিন্ন জাতি, এক জিন জাতি ছিল। সে রাতে মারুফ বাজার থেকে একদল যাত্রী নিয়ে গিয়েছিল বহু দূরের পথে। মূলত মারুফের যখন টাকার প্রয়োজন হতো, তার ছোট বোন তখন এসএসসি পরীক্ষা দিবে, সামনে ফর্ম ফিল আপ করতে হবে। ওই কারণেই মূলত মারুফের একটু বেশি টাকার প্রয়োজন ছিল, যার কারণে গভীর রাত পর্যন্ত সে ভ্যান চালাতো। আর সে সবসময় অপেক্ষা করত রাতের জন্য, কারণ রাতে শহর থেকে অনেক যাত্রী ফিরত এবং তারা বাড়িতে যাওয়ার জন্য বেশি ভাড়া প্রদান করত। দিনের বেলা থেকে মারুফ রাতের বেলা গাড়ি চালাতে বেশি পছন্দ করত। মারুফের ছোট বোন লিজা, সে সবসময় চেষ্টা করত তার ভাইয়ের দুঃখ কষ্ট বোঝার জন্য। সে কোনো প্রাইভেট পড়তো না, টিউশন পড়তো না, সে নিজেই সমস্ত কিছু করত। লিজা তাকে কখনোই কষ্টের মুখে দেখাদেখি করতে পারত না, কিন্তু ওই যে তার বেশি টাকায় রোজগার করতে হবে, সেই আশায় সে রাত পর্যন্ত রিক্সা চালাতো। সে সেদিনকে রাত্রেবেলা তার সেই ভ্যানটা নিয়ে বাজারে বসেছিল। একদল লোক শহর থেকে ফিরল, তারা যাবে গোপীনাথপুর, তার নিজের স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। ওদিকে সাধারণত রাত্রেবেলা ভ্যান চলা ছাড়া আর কোনো কিছু চলে না। একটা মাটির রাস্তা আছে, সেই রাস্তা ধরে সেই গোপীনাথপুর যেতে হয়। গোপীনাথপুরের আগে থেকে সেই মাটির রাস্তা শুরু। সেই যাত্রীরা তাকে খুব ভালো একটা টাকা অফার করলো, বলল চলেন ভাই। মারুফ অবশ্য সেদিকে যেতে চাননি, কারণ ওই রাস্তাটা ছিল একটু শুনশান এবং নীরব। আসার পথে অন্তত পক্ষে রাত 12টা তো বেজেই যেত। মারুফ রাত 9টা বাজে তাদেরকে নিয়ে সেখান থেকে রওনা দিল। তখন ছিল প্যাডেল ভ্যান, আর এখনকার মতো এরকম টেসলা জাতীয় ইলেকট্রনিক ভ্যান ছিল না। মারুফ সেই ভ্যান নিয়ে চলতে শুরু করলো সেই গ্রামের পথে, সেই যে পথে যাবে সেদিকে যেতে শুরু করলো। যাই হোক, প্রায় রাত 11:30টার দিকে তাদেরকে তাদের যে স্টেশন পর্যন্ত, মানে গোপীনাথপুর বাজার যেখানে তারা নামবে, সেখানে তাদেরকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর তারা বেশ ভালো একটা টাকা দিল মারুফকে। মারুফ টাকাটা নিয়ে খুব খুশি হলো, কারণ এই টাকা দিয়ে অন্তত পক্ষে তার বোনের ফর্ম ফিল আপের সম্পূর্ণ টাকা জোগাড় না হলেও অনেকটা পথ এগিয়ে থাকবে সে, এবং কিছুদিন একটু মেহনত করলে সেই টাকাগুলো সে জোগাড় করতে পারবে। স্কুল থেকে অবশ্য বলেছে কিছু টাকা ছাড় দিবে। মারুফ টাকাগুলো পকেটে গুজে সেই বাজার থেকে খুব দ্রুত গতিতে বাড়ির দিকে আসতে শুরু করলো, এবং সেই শুনশান এবং নীরব ফাঁকা রাস্তা ধরে সে ফিরে আসছিল। দুই পাশে কোনো বাড়িঘর দূর নেই, মাঠের মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গিয়েছে, দুই পাশে বাবলা গাছ এবং শুধুমাত্র ফাঁকা মাঠ, এবং মাঠের পর মাঠ চলে গিয়েছে। মারুফ সেই রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে খুব দ্রুত গতিতে ফিরছিল। মারুফের ভ্যানের নিচে তখন হারিকেনের আলো টিম করে চলছিল। মারুফ খুব দ্রুত গতিতে ফেরার চেষ্টা করছিল। সে যখন ওই মোড়টা পার হওয়ার জন্য ওইখানে টার্ন নেয়, ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে আসে পাশে থাকা একটা ভিটা এবং বাঁশবাগানের পাশ থেকে একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা ছিল একটা বাচ্চার কান্নার আওয়াজ। মারুফ কান্নার আওয়াজটা শোনা মাত্রই খানিকটা ভয় পেয়ে যায় এবং ভড়কে যায়। ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়, কারণ সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে, তাও এরকম একটা শুনশান জায়গায়। এটা তার জন্য ভয়ানক ব্যাপার ছিল। মারুফ যখন সেই রাস্তাটা পার হতে যাবে, ঠিক সেই মুহূর্তে আচমকা তার যে ভ্যানের চাকা ছিল সেটা ঠাস করে লিক হয়ে যায়। এই অবস্থায় এখানে তার ভ্যানের চাকা লিক হওয়াটা একটু অস্বাভাবিক বিষয় এবং একটু ভয়ঙ্কর বটে। মারুফ ভ্যানের চাকাটা চেক করতে গেল, ঠিক সেই মুহূর্তে খেয়াল করলো কান্নার আওয়াজটা আরো তীব্রভাবে তার কানে ভেসে আসছে। মারুফ মনে মনে চিন্তা করলো, আসলে কি কোনো বাচ্চা কান্না করছে?
মারুফ চিন্তা করলো সেই বাচ্চার আওয়াজ ধরে এসে সেখানে যাবে এবং একটু সাহস করে সে তার হ্যারিকেনটা খুলে সেখান থেকে হাঁটতে শুরু করলো। খুব বেশি দূরে তার যাওয়া লাগলো না। রাস্তার পাশেই বাঁশঝাড়ের কিনারায় সেই বাচ্চাটি সে সেখানে বসে বসে কান্না করছে। অথচ মারুফ ওইটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ এতটুকু একটা বাচ্চার এরকমভাবে বসে থাকা অবশ্যই যাচ্ছে না। কারণ এইটুকু বাচ্চা অবশ্যই বসে থাকতে পারে না এরকমভাবে, মানে যেরকমভাবে বসে থাকে বড় বাচ্চারা আর কি। মারুফ তখন তার কাছে এগিয়ে গেল। মারুফ তাকে জিজ্ঞেস করলো, এই তুমি কে এবং এখানে বসে কেন কান্না করছো? বাচ্চাটি তখন আবার কান্না করতে শুরু করলো। মারুফ বাচ্চাটির কাছে এগিয়ে গেল। তারপর যখন তাকে কোলে তুলে নিল, মারুফ দেখলো তার চোখ দুটো জ্বলজ্বল করছে। সে ভয়ে একদম ছিটকে গেল, এত পরিমাণ ভয় পেল। তারপর হঠাৎ করেই তার চোখটা জ্বলা নিভে গেল এবং দেখতে পেল বাচ্চাটি তখন একদম স্বাভাবিকভাবেই কান্না করছে। তার পরনে এক ধরনের শার্ট এবং জুব্বা জাতীয় জামা পরা, তবে কি জামা সেটা মারুফের জানা নেই। মারুফ তখন বাচ্চাটিকে দেখলো ভীষণ কান্না করছে এবং নির্ঘাত তার খিদা লেগেছে। মারুফ যখন তাকে কোলে নিল, কোলে নেওয়ার খানিকক্ষণ বাদেই কান্না থামিয়ে দিল বাচ্চাটা এবং কান্না থামানোর পর তার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মারুফ বুঝতে পারল না বাচ্চাটি এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়ল, কিছুই বুঝতে পারছে না সে। মারুফ এরকম কানা ভ্যান নিয়ে লিক চাকা নিয়ে সে কতদূর পর্যন্ত যেতে পারবে জানে না, তবে সেই ভ্যানের উপরই সে চড়ে বসলো। তারপর সেই ভ্যানটা টিম টিম করে আস্তে আস্তে চালাতে শুরু করলো। বাচ্চাটি তার কোলে রয়েছে, আরেক হাত দিয়ে সে তার ভ্যানের হ্যান্ডেল ধরে সেটাকে চালাচ্ছে। খানিকটা কষ্ট হয়েছিল, তবে ওইখান থেকে ফেরাটা খুব বেশি কঠিন পথ ছিল না। সবেমাত্র আর 3-4 কিলোমিটার পথই বাকি ছিল। ওই পথটুকু সে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরল। ফেরার পর সে যখন তার ছোট বোন লিজাকে ডাক দিল, ডাক দেওয়ার পর তার লিজা ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে বলল, কিরে ভাই, তুই এত দেরি করলি কিসের জন্য? এতক্ষণ কই ছিলি? রাতটা তখন প্রায় 2টা বেজে গিয়েছে। ওই 4-5 কিলোমিটার আসতেই মারুফের একটু দেরি হয়েছে। তখন মারুফ বলল, আগে একে ধর। তার ছোট বোন লিজা বলল, এটাকে তুই কোত্থেকে নিয়ে আসলি? মারুফ বলল, নিয়ে এসেছি, তুই এক কাজ কর। রাস্তার ধারে বসে কান্না করছিল, পড়েছিল। কার বাচ্চা না কার বাচ্চা তুই রাখ, এটাকে খুঁজে বের করা যাবে। বেশি দূর না, এইখান থেকে ওই যে হিন্দু পাড়াটা আছে না, ওইখানে ওই ঘন জঙ্গলের পাশে পাইছি, তুই রাখ এটাকে, যেভাবেই হোক এটা সন্ধান পাওয়া যাবে। তারপর মারুফের মা উঠে আসলো, বলল, কি তুই বাচ্চা থেকে নিয়ে আসছিস? আমরা 3জনই খেতে পাই না? মারুফ ধমক দিয়ে বলল, আম্মা এই কথা বলো না তো তুমি। আল্লাহ চাইলে রিজিক এমনি এমনি আসবে, তুমি এরকম কথা বলো কিসের জন্য? বাচ্চা ছেলে কান্না করছে। ওই মুহূর্তে তখন ওই বাচ্চাটিকে ঘরের ভিতর নিয়ে গেল। মারুফ ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ঘুমাতে গেল। বাচ্চাটিকে নির্দ্বিধায় ঘুমাচ্ছিল, কোনো প্রকার কোনো শব্দ করলো না। মারুফের কাছেই বাচ্চাটি সারা রাত ঘুমালো, কারণ মারুফের বিছানা খালি আর ওর বোন তো ওর মার সঙ্গে ঘুমায়। তো মারুফ যখন ওইখানে শুলো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মারুফ খেয়াল করলো বাচ্চাটি তার হাত পা এবং নাক খোঁচাচ্ছে, কারণ সে গতকালকে দেরি করে ঘুমিয়েছিল এবং দেরি করে ওঠাটাই স্বাভাবিক বিষয়। বেলা তখন প্রায় উপরে উঠে এসেছে। মারুফের হাত মা এবং নাক ধরে খোঁচাচ্ছে সেই বাচ্চা ছেলেটি। বাচ্চা ছেলেটিকে দেখে মারুফ অবাক হয়ে গেল, একদম যেন রাজপুত্রের মতো সুন্দর। এত পুরো সুন্দর সুদর্শন ছেলে আজ পর্যন্ত সে দেখেনি। সে তার হাত মুখ ধরে নাড়াচাড়া করছে। গতকালকে বাচ্চাটি যেরকমভাবে বসেছিল, আজকে তো সে সেরকমভাবে বসে নেই, একদম স্বাভাবিক বাচ্চাদের মতোই বসে আছে। সে বাচ্চাটিকে কোলে তুলে নিল। তার পরনে সেই অদ্ভুত পোশাকটা তখনও পরানো ছিল। বাচ্চাটি কি পোশাক পায়খানা করেনি তো নাকি? সে ভালো মতো খেয়াল করে দেখলো না, তেমন কোনো কিছু করেনি। মারুফ তখন বাচ্চাটিকে বাইরে নিয়ে আসলো। তার বোন তখন রান্না করে ঘরে ফিরছে সবেমাত্র। বাচ্চাটিকে মারুফের পাশে বসালো। সে মারুফের পাশ থেকে সরতেই চায় না। লিজা যখন তাকে কোলে নিতে চায়, তখন লিজাকে সে ধমক দেয় এবং তার কাছে একদমই যেতে চায় না, এমনকি মারুফের মায়ের কাছেও যেতে চায় না। বাচ্চাটি বেশ নাদোষ নদোষ। মারুফের পাশে বসে বাচ্চাটিকে যখন মারুফ খাইয়ে দিতে লাগলো, সে তখন সেই জিনিসগুলো খেতে চাইল না। ওদের বাড়িতে গরু এবং ছাগল ছিল। গরু ছাগলের দুধ যখন দহিয়ে একটু জাল দিয়ে বাচ্চাটিকে খাওয়ানো হলো, তখন সে সেই জিনিসটা খেলো, তবে খুব বেশি একটা নকড়া চকড়া করলো না। বাচ্চাটি মারুফদের বাড়িতে বেশ স্বাচ্ছন্দ্যেই থাকতে শুরু করলো। মাঝখানে কেটে গেল প্রায় 3 থেকে 4 দিন সময়। এই 3 থেকে 4 দিন সময়ের মধ্যে বাচ্চাটি মারুফের কোল এবং কাজ একদমই ছাড়া করেনি। মারুফ যখন থাকতো না, তখন লিজার কাছে থাকতো। প্রথম কয়েক ঘন্টা লিজার কাছে সে থাকতে চায়নি, তবে লিজার কাছে সে যখন থাকতে শুরু করে, তখন লিজাকেই পছন্দ করতে শুরু করে। মানে এক কথায় বলতে গেলে তার সঙ্গে কান্নাকাটি করে না, তবে লিজার মায়ের কাছে যেতে চায় না। মারুফ প্রত্যেকদিন সন্ধ্যার পরে ফেরার পথে মারুফের ওই ছোট্ট বাচ্চাটির জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসতো এবং সে খুব তৃপ্তি সহকারে খেত। এরকম করে তাদের সময় বেশ ভালো কাটছিল, কারণ মারুফ জানতো বাচ্চাটির কেউ না কেউ সন্ধান করতে অবশ্যই আসবে। ততদিন পর্যন্ত এই বাড়িতে থাকুক না। ওই যে একটা জিনিস আমরা সবসময় চিন্তা করি,
বাচ্চা কাচ্চার মায়া কাটানো অবশ্যই খুব কঠিন বিষয়, এবং এটাও ঠিক তেমনটাই ঘটেছিল। বাচ্চা কাচ্চা যখন এখানে ছিল তখন তার মায়া কাটানো কষ্টকর বিষয়। মারুফ প্রতিদিনকার মতো সেদিনকেও বাচ্চাটিকে নিয়ে তার ঘরে শোবার জন্য প্রস্তুত হচ্ছিল। সাধারণত শোবার আগে আগে বাচ্চাটি হিসু করার জন্য একটু কান্নাকাটি করে এবং কিছু একটা ইশারা দিয়ে বলে। কথা অবশ্য বলতে পারে না, তবে কিছু একটা বলে, এবং সেই মুহূর্তে বাচ্চাটিকে হিসু করানোর জন্য মারুফ বিছানা থেকে ওঠে। মারুফ বারান্দার রুমে ঘুমাতো, এবং সেই রুম থেকে ওকে যখন বাইরে নিয়ে আসলো, মারুফ ছেলেটার জন্য প্যান্ট শার্টও কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, এবং সেইগুলো পরিয়েছে। তবে মারুফ এই কয়েকদিন খেয়াল করেনি। আজকে সে যখন ছেলেটাকে হিসু করাতে নিয়ে গেল, সে তখন খেয়াল করলো যে ছেলেটার যে লিঙ্গটা আছে সেটা স্বাভাবিক মানুষের মতো নয়, এটা একটু ভিন্ন প্রকারের লিঙ্গ। মারুফ দেখে চমকে গেল, বলল, বাবু তোমার এটা এরকম কেন? ও ওর দিকে মারুফের দিকে তাকালো, তাকে একটু মুচকি হাসলো। বাচ্চাটা যে কথা বলতে পারে না সেটা স্পষ্ট রূপে বোঝা যাচ্ছিল, তবে ও করতে পারে। বাচ্চাটার আচার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন সমস্ত কিছু ছিল মানুষের থেকে একদমই বিপরীতধর্মী এবং ভিন্ন। হঠাৎ হঠাৎ বাচ্চাটা গায়েব হয়ে যেত, এবং হঠাৎ হঠাৎ কোত্থেকে যেন উদয় হতো। এটা মারুফ দেখছিল কয়েকদিন ধরে, কিন্তু সেই রাতে মারুফের সঙ্গে এরকম অদ্ভুত ঘটনা ঘটবে এবং এই ঘটনার সাক্ষী সে হবে, মারুফ কোনোভাবে চিন্তা করতে পারেনি। সেই রাতে মারুফ গভীর রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে সে খেয়াল করে যে কেউ একজন তার পেছন পেছন আসছে, কিন্তু সেই জিনিসটা কি মারুফ খেয়াল করে তার ভ্যানের উপরে কেউ বসে আছে। মারুফ তার আশেপাশে কাউকে অনুভব করতে পারে, কিন্তু সেই রাতে সে ওই বিষয়টা ধরতে পারেনি যে তার সঙ্গে কিছু একটা তার বাড়িতে আসছে, এবং সেই জিনিসটা কি সেটা সে জানে না। এমনকি আজকে মারুফ ওইখান থেকেই রাত্রেবেলা বাড়িতে ফিরছিল, যেদিনখান থেকে সে সেই বাচ্চাটাকে কুড়িয়ে পেরেছিল হিন্দু পাড়ায়। সেই হিন্দু পাড়া থেকে ফেরার পথে এরকম অনুভব করছিল, এবং রাত্রে যা ঘটনা সেটা ঘটলই। বাচ্চাটাকে হিসু করিয়ে এসে ঘরে গেল, ঘরে গিয়ে তাকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ল। বাচ্চাটি এমন হয়েছিল যে মারুফকে জড়িয়ে না ধরলে ঘুমাতে পারত না। এমন বাচ্চা মারুফ এর আগে জীবনে কোনোদিন দেখেনি, এরকম অদ্ভুতভাবে আচরণ করে। রাত তখন বেশ গভীর, এবং সেই রাতেই মারুফের সঙ্গে ঘটে সেই অবিশ্বাস্য ঘটনাটি, যার সাক্ষী মারুফ নিজে, এবং সে আসলে বিশ্বাস করতে চায়নি যে কোনো পরী বা কোনো জিন মানুষের জগতে আসতে পারে বা মানুষকে দেখা দিতে পারে, তা আমার মারুফের মতো এরকম গরিব একটা ছেলেকে। মারুফ তখন পিচ্চিটাকে জড়িয়ে ধরে শুয়েছিল। রাত তখন গভীর। আচমকা মারুফের হাত সরে যায়, এবং পিচ্চিটাকে সেখান থেকে নেওয়ার জন্য কিছু একটা টান দেয়। পিচ্চিটার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে যায়, এবং জেগে গিয়ে সে কান্না করতে থাকে। হঠাৎ করেই মারুফের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে যখন খেয়াল করে তার সামনে একটা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে, এবং সেই অবয়বটা ওই পিচ্চিটাকে ধরে ওইখান থেকে নিয়ে যাচ্ছে, এবং খুব ছায়া এবং ধূসর একটা জিনিস সেটা দেখা যাচ্ছে না, অন্ধকারচ্ছন্ন। কিন্তু মারুফ তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিল, এরকম ভাবে ঘরের ভিতরে কে আসলো? মারুফ সঙ্গে সঙ্গে উঠে বাচ্চাটির হাত টেনে ধরে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরল। বাচ্চাটি তখন মারুফকে ধরে হাসছিল, এবং সে মারুফের মুখ থাবা দিচ্ছিল। ওই মুহূর্তে হঠাৎ করেই মারুফ বলে ওঠে, হেই তুমি কে, এবং এখানে কিভাবে আসলে, কি করছো তুমি এখানে? সঙ্গে সঙ্গেই সামনে থাকা সেই জিনিসটি বলে উঠল, এটা আমার সন্তান, আমার সন্তানকে আমি নিতে এসেছি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা বলতেই মারুফ তখন ভয় পেয়ে গেল, বলল, তোমার সন্তান মানে? তুমি ঘরের ভিতরে আসলে কিভাবে, আর তোমাকে এরকম অবয়ব ছায়ার মতো কেন দেখা যাচ্ছে? সঙ্গে সঙ্গেই সেই মেয়েটি তার শরীরের সামনে দৃশ্যমান হলো, এবং সে দেখতে পেল তার সামনে একদম টর্চ লাইটের মতো আলোকিত কোনো একটা বস্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, এবং সেই বস্তুটি এমন আলোকিত যে তার দিকে তাকানো যাচ্ছে না, এবং আলোটা আস্তে আস্তে জ্বলে আবার ডিম হয়ে নিভে যাচ্ছিল। এবং মারুফের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেই মেয়েটির দিকে তাকিয়ে মারুফ চমকে গেল, কারণ তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে কোনো স্বর্গের অপ্সরার থেকে কম নয়, বরঞ্চ তার থেকে বেশি বললে ভুল হবে না। এত সুন্দর, এরকম চমৎকার চেহারার মেয়ে আজ পর্যন্ত মারুফ কোথাও দেখেনি। তার চুলগুলো একদম কোমর পর্যন্ত ঝুলে আছে, এত চমৎকার ঘন কালো কেশ, তার চুলগুলো সুন্দর করে বাঁধা, মাথায় একটা ছোট্ট মুকুটের মতো দেওয়া, আর সেই সঙ্গে তার চেহারার মধ্যে এমন লাবণ্য ভাব যে তার দিকে তাকালে যে কোনো পুরুষ মানুষ থমকে যাবে এবং থ হয়ে যাবে। ওই মুহূর্তে মারুফ সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পেছনে গিয়ে আতাল কুরসি পড়তে শুরু করলো, এবং বাচ্চাটি মারুফের কোল থেকে উড়ন্ত অবস্থায় উড়ে গিয়ে তার মায়ের কোলে চলে গেল। মারুফ ভয়ে তখন সিটকে রইল, এবং সে আয়াতাল কুরসি পরে বুকে ফু নিচ্ছে। ওই অবস্থায় বাচ্চাটি তার মায়ের কোলে গিয়ে হাসতে শুরু করলো। মারুফ তখন বলল, তুমি কে, এবং তুমি আমার কাছে কেন এসেছো? তুমি কি চাচ্ছ এখানে? আমাকে মাফ করে দাও, আমি কিছু করিনি। মারুফ খুব ভয় পেয়েছিল।
মারুফ তখন কথা বলছিল, আর মেয়েটি তখন একটু ঝুঁকে এসে বলল, না 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 না, আমি আপনাকে কোনো ক্ষতি করার জন্য আসিনি, আপনি ভয় পাবেন না, দয়া করে একটু শান্ত হন, আমি সমস্ত কিছু বলছি, একটু শান্ত হন, চিৎকার করবেন না দয়া করে। আমি জানি আপনি আমার বাচ্চার খেয়াল করেছেন এই 7-8 দিন, সেটার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। মারুফ তখন ভয় পেয়ে সিটিয়ে আছে, খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। মেয়েটি তখন বলল, আমি সত্যি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে একটু শান্ত হন, আপনি আমার কথাগুলো শুনুন। বেশ খানিকক্ষণ সময় মাঝখানে কেটে গেল। মারুফ তখন প্রচন্ড পরিমাণ ঘামছিল, ফ্যান চলছিল, তারপরও সে ঘামছিল। হঠাৎ করেই সে খানিকটা স্বাভাবিক হলো। মেয়েটি একদম সম্পূর্ণরূপে ওই আলোকিত ফার্ম থেকে ফিরে একদম মানুষের রূপ ধারণ করলো, এবং লাইটটা অটোমেটিক্যালি জ্বলে গেল। ঘরের ভিতরে যে লাইট ছিল, জ্বলার পর মারুফ দেখতে পেল তার সামনে একদম স্বাভাবিক প্রক্রিয়া যেরকম মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকম ভাবে মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা এবং গোলাপি রঙের এক ধরনের জামা, এবং সেই সঙ্গে সে এমনভাবে মারুফের দিকে তাকিয়ে আছে, এই ছেলেটির চোখ এবং ওই মেয়েটির চোখ ঠিক একই রকমের, এবং তাদের চেহারার মধ্যে খানিকটা মিল আছে। ওই মুহূর্তে মারুফ তখন বলে উঠল খানিকটা সাহস সঞ্চয় করে, তুমি কে এবং তোমরা কারা, কেন আমার কাছে এসেছো? এই কথা বলতেই মেয়েটি তখন বলে উঠল, আমার নাম হালিমা, আমি একটা জিনজাদি, আমি এখানে এসেছি আমার বাচ্চাকে ফেরত নিতে। এই কথা শুনে মারুফের মুখ তখনও ধুরফুর করছিল। সে মনে মনে দোয়া দরুদ পড়ছিল এবং বলছিল যেন আমার এখান থেকে দ্রুত চলে যায়। তবে ওই যে বাচ্চার মায়া, সেটা কি ছাড়া সহজ? অবশ্যই সহজ না। সেই মেয়েটি হালিমা তখন বলল, দেখো, আমি জানি তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না, বরঞ্চ তুমি আমার উপকার করেছো, এতখানি উপকার করেছো যে তার প্রতিদিন আমি তোমাকে দিতে পারবো না। তুমি আমার বাচ্চাকে সেফলি তোমার কাছে নিয়ে এসেছো, এবং আমি দেখেছি বিগত 2 দিন ধরে তোমাকে দেখছি আমি, কিন্তু তোমার কাছে আসার সাহস পাচ্ছি না আমি, যে তুমি কিভাবে কি মনে করো বা কিভাবে ভয় পাও। আমি চিন্তা করছিলাম বাচ্চাটিকে একদম নিরিবিলি তোমার কাছ থেকে নিয়ে যাব, যাতে করে তোমার সঙ্গে দেখা না করতে হয়, এবং বাচ্চাটিকে আমি নিয়ে যেতে পারি। তবে তুমি আমার বাচ্চাকে এত পরিমাণ আদর দিয়েছো, আজ পর্যন্ত আমার বাচ্চা কারোর কাছে গিয়ে এরকম শান্তিমতো ঘুমায়নি, এরকম শান্তিমতো না কেঁদে থাকেনি। কিন্তু দেখো, ও তোমাকে দেখে হাসছে, ও তোমাকে দেখে খুশি হচ্ছে। এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় আমি বলে বোঝাতে পারবো না। আমি তখন বললাম, কিন্তু তোমার বাচ্চা ওই জঙ্গলের ভিতরে কি করছিল? মেয়েটি তখন বলল, কোন জঙ্গল? আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। আজকে থেকে 7-8 দিন আগে ও আমার ঘর থেকে হারিয়ে গিয়েছে। ও সবেমাত্র ওড়া শিখেছে, তো খোলা পেলে বেরিয়ে যায় এবং এদিক ওদিকে চলে যায়। আমি তখন বললাম, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ওরা শিখেছে মানে আপনারা জেনে কি উঠতে পারেন? হ্যাঁ, আপনি তো উঠতেই পারেন আসলে। মেয়েটি তখন বলল, দেখো মারুফ, আমি তোমাকে জানি এবং চিনি। আমি গত 2 দিন ধরে তোমাকে দেখছি। আমার বাচ্চাকে তুমি যে পরিমাণ আদর দিয়েছো এবং ও তোমাকে যে পরিমাণ পছন্দ করে, তাতে আমি নিশ্চিত যে তুমি নিশ্চয়ই একজন ভালো মানুষ এবং আল্লাহর নেক বান্দা। তা না হলে জিনেরা কাউকে এরকম পছন্দ করে না, বিশেষ করে মানুষকে তো অবশ্যই না। আর মানুষের আশেপাশে আসলে ওরা নিজেরাই বুঝে ফেলে যে এরা ওদের গোত্রের বাহিরে, আর বাচ্চা জিনেরা তো একদমই। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, কিন্তু আপনি আমার কোনো ক্ষতি করেন না দয়া করে। মেয়েটি তখন একটু হাসলো, হেসে বলল, মারুফ, তুমি যে কি বলো না, তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমার ক্ষতি করব? ওই মুহূর্তে মারুফের মনে প্রশ্ন জাগলো, আপনার বাচ্চা হারিয়ে গেল কিভাবে? পরি মেয়েটি উত্তর দিল, আমার বাচ্চাটা হারিয়েছে আমার গাফলতির কারণেই। আমি আমার ঘরে বসেছিলাম, ওকে রেখে সবেমাত্র বাইরে গিয়েছি একটু সময়ের জন্য। ও কখন ঘুম থেকে উঠেছে আমি জানি না। ঘুম থেকে উঠে ও জানলা দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি দেখছি কয়েকদিন ধরে ও ছোট ছোট করে ওড়া শিখেছে, এবং ওইখান থেকে কখন যে উড়ে বেরিয়ে গিয়েছে এবং বেরিয়ে আমাদের গোত্র থেকে বেরিয়ে মানুষের জগতে পর্যন্ত চলে এসেছে। আমি ওকে আমাদের পুরো পুরো এলাকায় খুঁজেছি, আমরা যেখানে থাকি কোথাও কোনো জায়গায় পাইনি। কিন্তু এখানে আসার পর আমি যখন দেখলাম যে তোমার এখানে আছে, তখন আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। খারাপ কোনো মানুষের হাতে পড়েনি, বরঞ্চ ভালো একজন মানুষের হাতে পড়েছে, যে কিনা আমার বাচ্চাকে এরকম সাবধানতার সঙ্গে রেখেছে। মারুফ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে আবার আসবো। আমার পরিবারের লোকজন সকলে ওর জন্য খুব চিন্তা করছে, আমি যাই। হ্যাঁ, আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তাই বলাতে মেয়েটি তখন ওইখান থেকে গায়েব হয়ে গেল মারুফের চোখের সামনেই। মারুফ অবাক হয়ে তাকিয়েছিল। আশ্চর্য, সে কোনো স্বপ্ন দেখছে না তো, বা অন্য কোনো কিছু। যাওয়ার আগে মারুফ বলল, ওর প্রতি একটা মায়া জন্মে গিয়েছে, দয়া করে ওকে মাঝে মধ্যে দেখাতে নিয়ে এসো। ওকে না দেখলে আমার ভালো লাগে না। এই যে প্রত্যেকদিন আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আজকে থাকবে না, আমার খুব খারাপ লাগবে। মেয়েটি বলল, অবশ্যই আমি আসবো, খুব শীঘ্রই তোমার কাছে আবার ফিরে আসবো মারুফ, তুমি চিন্তা করো না। তখন সেই জিন মেয়েটি সেখান থেকে ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে উড়ে চলে গেল।
যাওয়ার আগে ওই বাচ্চা ছেলেটি মারুফের দিকে আসার জন্য ধাবিত হচ্ছিল, কিন্তু ওকে তো ফিরে যেতেই হবে। পরের দিন সকাল হলো। সকাল হওয়ার পর তার বোন লিজা বলল, কিরে বাচ্চাটি কই গেল? মারুফ বলল কি যে ওকে ওর মা এসে নিয়ে গিয়েছে। তখন লিজা বলল, কি বলছিস? ওর মা কখন আসলো, কখন নিয়ে গেল? মারুফ বলল, গতকালকে এক লোক ওকে দেখেছিল এবং আমি কথা বলেছিলাম, সকালবেলা এসে নিয়ে গেছে, ওর মা নিয়ে গেছে, তুই চিন্তা করিস না। লিজা তখন বলল, কিন্তু আমাদের সঙ্গে না দেখা করে তুই দিয়ে দিলি? লিজা কান্না করতে শুরু করলো, কারণ ওই যে মায়া লেগে গিয়েছে। ছেলেটির নাম রেখেছিল সেলিম। সে বলল, সেলিম চলে গিয়েছে। মারুফ বলল, থাক, ও যাক না, ওর বাড়িতে তো ফিরে যাবে, এই কয়েকদিনের জন্য মায়া বাড়িয়ে লাভ কি? সত্যি মারুফের চোখের কোনো পানি চলে আসলো। মারুফ তখন বলল, আচ্ছা যা, তুই রান্না করতে যা, আমি ভ্যান নিয়ে বের হব। মারুফ ওদিনকে ভ্যান নিয়ে আর বের হলো না, মাঠে চলে গেল। মাঠে গিয়ে ও যেন কেমন কাজ করতে পারছিল না, সারাদিন মন খারাপ ছিল, কারণ ওই যে ছেলেটা চলে গিয়েছে। আসলে কারোর প্রতি মায়া জন্মে গেলে সেই মায়াটা সহজে কাটানো সম্ভব নয়। সেদিনকে সন্ধ্যার দিকে মারুফ ক্ষেত থেকে বাড়িতে ফিরছিল। সাধারণত যেদিন খেতে কাজ থাকে সেদিনকে সন্ধ্যা থেকে রাত পর্যন্তই কাজ করতে হয়। দুপুরবেলা বাড়িতে এসে জিরিয়ে বিকেলবেলা আবার একটু কাজে গিয়েছিল। সেখান থেকে সে সন্ধ্যার দিকেই তেলের টব নিয়ে ফিরছিল। হাতে তেলের টব এবং জীর্ণ শীর্ণ শরীর, বাসায় এসে গোসল করতে হবে। তো মারুফ ফিরছে সন্ধ্যার সময়। তখন ঠিক সেই মুহূর্তে সেই বাচ্চাটি আচমকা দৌড়ে এসে মারুফকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বলে কি যে এরকম করে শব্দ করতে থাকে। মারুফ তখন এত পরিমাণ খুশি হয়ে যায় এবং দেখতে পায় সেই মেয়েটি হেঁটে আসছে। মেয়েটি এত সুন্দর জামা কোথায় পায় মারুফের জানা নেই, এবং তার শরীরে এত চমৎকার একটা সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা মারুফকে যেন একদম পাগল করে তোলে। সে আবার তাকে বলল যে, তুমি এসেছো? মেয়েটি বলল, হ্যাঁ মারুফ, আমি এসেছি। আমি বলেছিলাম না আমি আসবো, আর আমি দেখেছি তোমরা ওর জন্য কষ্ট পাচ্ছিলে। আমি তোমার বাড়িতে অবশ্যই গিয়েছিলাম। তোমার ছোট বোন তো একদম আমাকে বকাঝকা করছে, কেমন মা, হারিয়ে ফেললো, খোঁজ খবর করলো না, এতদিন আমাদের কাছে রেখে আমাদেরকে না দেখে নিয়ে গেল। তোমার ছোট বোন একটু রাগ করেছে, তাই না? মারুফ বলল, হ্যাঁ রাগ তো করেছে বটে, আমার নিজেরও মন খারাপ হয়েছে। আসলে আমাদের মায়া বেশি। এই মায়ার জগতে ছেলেটা আমার সঙ্গে এতদিন ছিল, এই যে রাত্রি জেগে ঘুমাতো আমার সঙ্গে, কি যে ভালো লাগতো। সত্যি ও যেন এক অন্যরকম মায়ার নাম। এই কথা বলতেই সে বলল, তুমি এক কাজ করো না, আমাদের এখান থেকে কিছুদিন বেরিয়ে আসো না। মারুফ তখন ভয় পেয়ে বলল, কি বলছেন, আপনাদের এখানে যাব? জিনের জগতে? না 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 না, ওইখানে গেলে আমাকে আর ফেরত আসতে দিবেন না আপনারা। আমি যাব না, আমি অনেক শুনেছি এই গল্প, মানুষকে জিনেরা তুলে নিয়ে গেলে সেখান থেকে আর আসতে দেয় না। মেয়েটি তখন অট্ট হাসিতে ফিরে পড়ল, বলল, তোমাকে এই কথা কে বলেছে যে জিনেরা তুলে নিয়ে গেলে মানুষকে আর ফেরত দিয়ে যায় না? তুমি তো আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছ, এখন তোমাকে নিয়ে আমরা ওরকম কোনো কিছু করবো না। আর তুমি যেটার কথা বলছো সেটা খারাপ কিছু জিন জাতি আছে, তারা করে থাকে। আমরা তো মানুষের জগতেই আসি না, এমনকি আমি আমার জীবনে কোনোদিন মানুষের জগতে আসিনি। তবে মানুষের এরকম আচার আচরণ দেখে সত্যি আমি অভিভূত হচ্ছি। তোমার এরকম আচার আচরণ দেখে তুমি এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশেছো, সত্যি সেটা দেখে আমি অবাক হচ্ছি। আমি আব্বাজানকে তোমার কথা বলেছি, আমার আম্মাজান বলেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। আর তুমি যেহেতু ওকে খুব মিস করছো, এক কাজ করো, আজকে তুমি চলো আমার সঙ্গে। আমি বললাম, কিন্তু ও বললো কি যে, চলো, তুমি চলো আমার সঙ্গে, গেলে ভালো হবে। মারুফ তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আগে ওকে আমার ছোট বোনকে দেখিয়ে নিয়ে যাও, তা না হলে আমার ছোট বোন তোমাকে আবার বকাঝকা করবে, আর আমার ছোট বোনের সঙ্গে আজকে পরিচয় হয়ে যাও। মেয়েটি তখন মারুফের সঙ্গে সঙ্গে বাড়িতে আসলো। সন্ধ্যার পর মারুফ বলল যে, ওই যে আমার ছোট বোন বসে আছে। হঠাৎ করেই বাচ্চা ছেলেটি দৌড়ে লিজার কোলে উঠে গেল এবং লিজাকে ধরে আদর করতে লাগলো। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, হালিমা। মেয়েটিকে দেখে তখন লিজা বলল, আপনি কি ওনার মা? তখন হালিমা ওই কথা শোনার পর বলল, হ্যাঁ। ওই মুহূর্তে লিজা তখন বলল, আপনি কেমন মা বলুন তো, এই বাচ্চাকে এরকম ভাবে ছেড়ে দেন। হালিমাকে একটু বকে দিল। তখন হালিমা বলল, আর কিছু করব না। কিন্তু লিজা যখন হালিমাকে দেখলো, বলল, আপনি অনেক সুন্দর, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আপনি এসেছেন আমাদের এখানে। ততক্ষণে ওদিকে মারুফ গোসল করে আসলো। গোসল করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা দেখি গল্পগুজব লাগিয়ে নিয়েছে বারান্দায় বসে। বেশ খানিকক্ষণ গল্পগুজব করার পর তখন বলল, লিজা আজকে আমি যাই, আমি আবার আসবো একদিন, ঠিক আছে? কিন্তু লিজা ভুলেও জানতো না যে সে যার সঙ্গে কথা বলছে সে আসলে সুন্দরী বটে, কিন্তু কোনো মানুষ নয়, বরঞ্চ একটা জিন জাতি। ওই রাত্রেবেলা মারুফের সঙ্গে করে সে চলে যায় জিনের জগতে, যে জগৎটা মানুষের জগৎ থেকে ভিন্ন এবং আলাদা। সেই জগতের চারিপাশে বড় বড় গাছ এবং খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা, শুধুমাত্র ফুল গাছ এবং নানান ধরনের ফল গাছ দিয়ে ভরা, এবং সেই গাছের মাঝখানে একটা চারকোনা বাড়ির মতো ছোট্ট প্রাসাদ।
প্রাসাদের চারপাশে এত সুন্দর করে সজ্জিত করা। মারুফ যখন সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির পরিবেশ দেখে সে চমকে যাচ্ছিল। বাড়ির ভেতরে যাওয়া মাত্রই দুজন লোক দৌড়ে আসলো তার পা ধুইয়ে দেওয়ার জন্য। মারুফকে খুব সুন্দর একটা পানীয় দিয়ে তার পা ধুইয়ে দিল। মারুফ দেখতে শুনতে গ্রামের গাইয়া সাধারণ ছেলের মতো ছিল, কিন্তু সেখানে যাওয়ার পর তাকে সবাই এত আপ্যায়ন করবে, আদর করবে, সেটা মারুফ ভাবতেই পারেনি। মারুফ ঘরের ভিতরে প্রবেশ করতেই এক মুরব্বী লোক তাকে সালাম দিল। মারুফ সালামের উত্তর গ্রহণ করলো, ওয়ালাইকুম আসসালাম। মারুফের সেই মুরব্বী লোকটি বললেন, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার নাতিকে বাঁচিয়েছ। আমি সত্যি এই ঋণ শোধ করতে পারবো না। আমি তখন বললাম, না না আঙ্কেল, কি বলছেন, এটা আমার দায়িত্ব ছিল। মুরব্বী লোকটার কথার সাথে কথা বলে মারুফ ঘরের ভিতরে গেল। সেখানে একটি কাঠের শক্ত চেয়ারে তাকে বসতে দেওয়া হলো। চেয়ারটি এত চমৎকার করে বানানো যে সেখানে বসে মারুফ খুব আরাম পাচ্ছিল আর কি। খানিকক্ষণ বসার পর সেখানে কিছু জিন এসে উপস্থিত হলো, এবং এই জিনেরা হচ্ছে গিয়ে হালিমার ভাই বোনেরা। তারা এসে বলল, মানুষ দেখতে এরকম হয়, আমরা কখনো মানুষ দেখিনি। ওই বাচ্চা ছেলেটি মানে সেলিম, জিনের সেই ছেলেটি, হালিমার ছেলে, কোনোভাবেই আমার কোল থেকে মানে মারুফের কোল থেকে সরছিল না, তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। অন্য কেউ ধরতে আসলেও সে তার কাছ থেকে যাচ্ছিল না। মারুফ যেন এখানে আসার পর সত্যি একটা অন্যরকম প্রশান্তি খুঁজে পাচ্ছিল। এই সকল বাচ্চারা মারুফকে ধরে খেলাধুলা করছে। কিছু কিছু জিন আছে এই বাড়ির, এরা এখানে এসে কথা বলাবলি করছে। এমনকি এই বাড়িটা ওদের শ্বশুর বাড়ি নয়, সেটা আমি জানতে পারি কিছুক্ষণ পর। আমি তো ভেবেছিলাম এটা হচ্ছে ওর শ্বশুর, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারি এটা হালিমার বাবা, তখন আমি বুঝতে পারি যে হালিমা এখানে নিয়ে এসেছে আমাকে, মানে তার বাবার বাড়িতে। ওদিনকে দুপুরবেলা আমি সেখানে খাওয়া দাওয়া করলাম, সকল জিনেদের সঙ্গে গল্পগুজব করলাম। এমনকি ওই বাচ্চা ছেলে যার নাম কিনা সেলিম রেখেছিল, সেই সেলিমের সঙ্গে বিকালবেলা ওইখানে মাঠে খেলাধুলা করলাম। খেলাধুলা করার শেষে হঠাৎ করেই হালিমার যে ভাবি আছে তারা এসে হালিমাকে বকাঝকা করতে শুরু করলো, মানে কটু কথা শোনাতে লাগলো। বলল যে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতরে গিয়ে কাজ করলে করো তো বাপু, আজকে যেন একদম। আমি তখন সামনে দাঁড়িয়েছিলাম, এই কথাগুলো শুনছিলাম এবং দেখছিলাম। তার মানে কি এখানেই থাকে হালিমা? হালিমাকে তখন সেলিম জিজ্ঞেস করলো, ওরা এরকম ভাবে তোমার সঙ্গে কথা বলছে কিসের জন্য? মহিলাটি মানে সেই জিন মেয়েটি যে কিনা হালিমার ভাবি ছিল, সে তখন কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। হালিমা কান্না করে ফেলল, কারণ আমার সামনে হালিমাকে বকাঝকা করেছে। এই কথা দেখে আমি তখন ভীষণ লজ্জা পেলাম। হালিমা দৌড়ে ঘরের ভিতর চলে গেল। মারুফ তখনও সেখানে সেলিমকে নিয়ে দাঁড়িয়েছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ঘরের ভিতরে গেল, দেখলো হালিমা সেখানে বান্দির মতো কাজ করছে, এবং এই বাড়িতে যেন তার ভাবিদের কথা শোনার জন্য এরকমটা হয়েছে। হালিমার মা, সেও যেন কোনো কিছু বলছে না, এমনকি তার বাবাও না। হালিমার ভাইয়েরাও কোনো কিছু বলছে না। সেলিম কিছু বুঝতে পারল না কি হচ্ছে এখানে। সেলিম এসেছে সেই সকালের দিকে, সারা দিন পার হয়েছে, তার ভাইয়েরা বাড়িতে ছিল না। বাড়িতে ফেরার পর সেলিমকে দেখে যেন তারা খানিকটা রাগান্বিত হলো এবং কেমন কেমন ভাব করছিল। তারা যেন সেলিমকে খুব একটা পছন্দ করেনি, দেখে চলে গেল। বললো, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে ওকে এখানে নিয়ে আসার কি দরকার? সেলিম খানিকটা অপমান বোধ করলো। হালিমা তখন বলল যে, আমাকে তুমি ক্ষমা করে দিও সেলিম, আমি আসলে বুঝতে পারিনি যে এখানে আসার পর বিষয়টা এমন হবে। সেলিম তখন বলে যে, ব্যাপারটা কি হালিমা, আমি কিছু বুঝতে পারছি না, তুমি এখানে, তোমার শ্বশুর বাড়ি কোথায়? হালিমা তখন কান্না করে ফেলল। তখন সন্ধ্যা নেমে গিয়েছে। ওই অবস্থায় হালিমা তখন বলল, সেলিম তুমি আজকে রাতটা এখানে থেকে যাও, আজকে আমি মানুষের জগতে যেতে পারবো না, তোমাকে কালকে আমি নামিয়ে দিয়ে আসি, আজকে আমার এখানে কিছু কাজ আছে। সেলিম তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কাজগুলো সারো, আমি না হয় আজকে না গেলাম, কিন্তু তোমার পরিবারের লোকজন এখানে সকলে তোমার সঙ্গে এরকম আচরণ করে কিসের জন্য? হালিমা তখন বলল, আমি সমস্ত কিছু বলবো। তোমার মতো একজন ভালো বন্ধু পাওয়া, আমি কেন জানি না তোমার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে, আমার একটা টান অনুভব হয়। তোমার সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না, মাত্র কয়েকদিনের, কিন্তু তারপরেও তোমাকে খুব কাছের মনে হয়। তুমি এত সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলো, এত সুন্দরভাবে আমার স্বামী ছাড়া আর কেউ আমার সঙ্গে কথা বলতো না। আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো সবসময় আমাকে খারাপ মনে করত এবং এখনো তাই মনে করে, তবে আমার শ্বশুরবাড়ি নেই। তাই বলে হালিমা চোখের জল মুছে চলে গেল অন্দরমহলের ভেতরের দিকে। সেলিম তখন ওইখানে বসে আছে বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে। সেলিমের বুকের মধ্যেই বাচ্চা ছেলেটি ঘুমিয়ে পড়েছে। সেলিমকে এত বেশি পছন্দ করে ও যে বলে বোঝানো সম্ভব না। সেলিম তখন ঘরের ভিতরে যে কক্ষে তাকে থাকতে দেওয়া হয়েছে সেখানে বাচ্চা ছেলেটিকে নিয়ে বসে আছে। রাত তখন আস্তে আস্তে গভীর হতে লাগলো। সকালে খেয়ে দিয়ে তার নিজের রুমে চলে গেল। হালিমা তখন আসলো, এসে বলল, সেলিম তুমি আসো।
আব্বা তোমাকে ডাকছেন খাওয়ার জন্য। ওই মুহূর্তে সেলিম বাচ্চা ছেলেটিকে শুইয়ে দিয়ে খাওয়ার জন্য গেল। সেখানে ওর ভাই, ভাবি এবং সমস্ত বাচ্চা কাচ্চারা খেয়ে চলে গিয়েছে। কিছু খাবার অবশিষ্ট আছে। তার বাবা হয়তো খেয়ে চলে গিয়েছে। তার মা হালিমা এবং সেলিম সেখানে বসে আছে। সেলিম তখন খাবার খেলো এবং এখানকার খাবারগুলো খুব সুস্বাদু এবং মজাদার ছিল। খাবারগুলো খাওয়া শেষ করে হালিমার মা বলল কি যে বাবা, তুমি আমার নাতিকে ফিরিয়ে দিয়েছো, সেটার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ। ও তোমাকে এখানে নিয়ে এসেও নিজেই বিপদে পড়ে গিয়েছে। আমি বলেছিলাম তোমাকে আনতে। আসলে ওর ভাইয়েরা ওকেই পছন্দ করে না, সেখানে ওর আত্মীয়, তা আমার একটা মানুষ ছেলে। এটা আসলে খুব খারাপ বিষয়। যাই হোক, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? যা দেখছো সেটা দেখে তুমি চুপচাপ থাকো, কোনো কিছু মনে করো না, এটা তোমার কাছে অনুরোধ। খাওয়া দাওয়া শেষ করে হালিমার মা সেখান থেকে চলে গেল। হালিমা তখন ওইখান থেকে উঠে সেলিমের সঙ্গে ওর কক্ষের আগ পর্যন্ত আসলো। বাচ্চাটি তখন ঘুমাচ্ছিল। হালিমা তখন বলল যে দাও, তুমি আমাকে সেলিমকে আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। তুমি তোর নাম সেলিম রেখেছো, তাই না? নামটা বেশ ভালো হয়েছে। ও তখন বলল আজকে আমার সঙ্গে ঘুমাক না। এই কথা বলার পর মারুফ বলল কি যে না, ও আজকে আমার সঙ্গে থাক। তখনই বাচ্চা ছেলেটি কান্না করে উঠল এবং মারুফকে তখন জড়িয়ে ধরলো। সে মারুফকে ছেড়ে কোনোভাবেই যাবে না। হালিমা তখন সেখানে বসলো। তখন মারুফ জিজ্ঞেস করলো, কি হয়েছে তুমি আমাকে বলো, বলতে পারো। তুমি যেহেতু আমাকে বন্ধু মনে করো, সেহেতু তুমি কথাগুলো বলতে পারো। বলো হালিমা, কি হয়েছে তোমার সঙ্গে? হালিমা তখন বলতে শুরু করলো কান্না করে। প্রথমে এসে বলতে চাচ্ছিল না, এখানে বিদ্যুৎ নেই, আগুন এবং হারিকেন জাতীয় জিনিস জ্বলে। হালিমা তখন বলল, আজকে থেকে প্রায় 11 বছর আগে আমার বিয়ে হয়েছিল এক খুবই সম্ভ্রান্ত এবং ভালো পরিবারে। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ছেলেটিকে। ছেলেটি আমাকে খুব বেশি ভালোবাসতো। জিন ছেলেটি মূলত ওই আমাকে দেখে পছন্দ করেছিল। বিয়ের কিছুদিন যেতেই আমি তাকে পছন্দ করতে শুরু করি এবং ভালোবাসতে শুরু করি। সেই সময়টা আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময় ছিল। আমার আব্বা বিয়ে দেন তারই এক পছন্দের পাত্রের সঙ্গে। তার পরিবারের লোকজনও বেশ ভালো ছিল। আমার আব্বা এই গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের জিন এবং খুব ভালো জিন। আমার আব্বা এই ভাইদের চক্করে পড়ে এখন তাদের কথা শুনতে হয়, কিছু করার নেই। আমাকে সেখানে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার বছর কয়েক কাটার পর আমার গর্ভে আসে জিনের সন্তান, যেটাকে তুমি কোলে নিয়ে বসে আছো। সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি খুব খুশি ছিলাম এবং সেদিনকে আমার সব থেকে বেশি আনন্দের সময় ছিল। আমার স্বামী শুধুমাত্র আমাকে বুঝতো। শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে কেমন কেমন যেন করত, কেমন অদ্ভুত আচরণ করত। আমি সেটাকে মানিয়ে নিতাম শুধুমাত্র আমার স্বামীর ভালোবাসার কাছে। আমার সন্তানের বয়স যখন একটু বড় হতে থাকে, একটু বাড়ন্ত বয়স হতে শুরু করে, তখন আমার স্বামী হঠাৎ করেই একটা আক্রমণে মারা যান। মূলত আমাদের কিছু শত্রু আছে আমাদের এই পাশের গোত্রে। ওদের আক্রমণেই আমার স্বামী হত্যা হন এবং তারপর থেকেই আমার ওপর সকলে দোষ দেয় যে আমার কারণেই এমনটা হয়েছে, আমার কারণেই এরকম দুর্ঘটনাটা ঘটেছে। আমি না হলে হয়তো আমার স্বামী সেদিন বেঁচে থাকতো। ওই যে আমার স্বামী আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, এই কারণেই হয়তো তেনারা আমার ওপর এরকম ক্ষুব্ধ থাকতেন এবং আমার উপর খারাপ আচরণ করতেন। সময় কাটতে থাকে, আমি এই শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করে পড়ে থাকতে থাকি। কিন্তু যখন আমার আব্বা বিষয়টা টের পায়, আমার আব্বা যেন আমাকে খুব বেশি ভালোবাসেন, এমনকি আম্মা জানো, তেনারা আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আমি অবশ্য সেখান থেকে আসতে চাইনি, কিন্তু ওইখানে অত্যাচারে আমি আর থাকতে পারিনি। শেষমেশ শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেরে ফেলার জন্য এক ষড়যন্ত্র করেছিল। আমার আব্বা হুজুর সেখান থেকে সেদিন না নিয়ে আসলে হয়তো আমি মারাই যেতাম। তারপর আমি এখানে এসে থাকতে শুরু করি। থাকার পর আমার ভাইয়েরা কিছুদিন সহ্য করলেও এরপরে আর সহ্য করতে পারেননি। জিনের সন্তানরা বড় হতে অনেক বেশি সময় নেয়। আমার এই সন্তানের বয়স প্রায় 7 বছর, বললেও হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমরা অনেক বছর বাঁচি তো, এই জন্য সন্তানরা আস্তে আস্তে হাঁটা চলা শেখে। ও এখন ওরা শিখেছে, আর কিছুদিন পর হয়তো পুরোপুরি হাঁটা এবং দৌড়াতেও শিখে যাবে। ওকে নিয়ে আমি এরকম অবস্থায় আছি। ওকে যখন নিয়ে এসেছিলাম তখন ও হাঁটাচলা করতে পারতো না বা ওরকম উঠতেও পারতো না। তবে সেদিনকে আমি ওকে রেখে বাইরে গিয়েছিলাম কাজ করার জন্য। ওই যে তোমাকে বললাম আমি এখানকার বান্দি দাসীর মতো কাজ করি। তারপর আমি এসে দেখি ও এখানে নেই। আসার পর অবশ্য আমার আব্বা এবং আমার এক ছোট ভাই আছে, সে অবশ্য অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি। একজন বলল ওকে নাকি মানুষের জগতের দিকে যেতে দেখা গিয়েছে। আমি শুনে তখন সঙ্গে সঙ্গে মানুষের জগতে খোঁজাখুঁজি করতে শুরু করি এবং সেদিন রাত্রে আমি তোমার শরীরে ওর গায়ের গন্ধ পাই। তারপর আমি তোমার পেছন পেছন যাই, যার পর আমি সত্যি সত্যি দেখতে পাই ও তোমাদের বাড়িতে আছে। এবং আমি শুরুতে ভয় পেয়ে গিয়েছিলাম, তোমরা ওকে কি না কি ভেবে কি না কি করছো, কিন্তু তুমি ওকে এত আদরে রেখেছো। সত্যি আমার চোখ ভিজে উঠেছিল সেদিনকে দেখে। তোমার কাছে আমি যাওয়ার সাহস করে উঠতে পারিনি, কারণ তখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের জগতে যাইনি। আমি দেখে সত্যিই খুব খুশি হয়েছিলাম। তারপর আর কি, এর পরের দিন তো তোমার কাছে গেলাম এবং তারপর তো সমস্ত কিছু তুমি জানোই। এই হচ্ছে আমার ঘটনা।
ওই মুহূর্তে মারুফ তখন বলে, কি বলছো হালিমা, তুমি একজন বিধবা? তোমার স্বামী? না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তুমি এত সুন্দরী একটা মেয়ে, আর তাছাড়া তুমি দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করনি? হালিমা তখন বলল, কেন করবো বলো তো? আমার এই সন্তানকে রেখে আমি কোথায় যাব? আর অন্য জায়গায় বিয়ে করলে আমার এই সন্তানকে ওরা গ্রহণ করবে না। আমি সেটা চাই না, সত্যি আমি সেটা চাই না। তুমি আমাকে এটা করতে বলো না, আর এরকম কোনো কথা আমাকে বলো না। ওই মুহূর্তে মারুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি সত্যি বুঝতে পারিনি। ওই মুহূর্তে তখন হালিমা মারুফের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে তার নিজের কক্ষে চলে গেল। মারুফ সারা রাত ধরে ঘুমাতে পারল না। সে শুধুমাত্র হালিমার চোখের পানি দেখতে পাচ্ছিল। হালিমা এত সুন্দর যে কান্না করলে তার চোখ দিয়ে পানি পড়ে এবং পুরো মুখ লাল হয়ে যায়। হালিমা এত সুন্দর যে মারুফের প্রথম দিন দেখেই তাকে পছন্দ হয়েছিল। কিন্তু মারুফ তো একজন সামান্য মানুষ, এদের সঙ্গে মেশাটা হয়তো তার জন্য ওরকমটা ভালো কোনো কিছু হবে না। পরের দিন সকালবেলা হালিমা মারুফকে তার বাড়িতে দিয়ে গেল। বাড়িতে দিয়ে যাওয়ার পর মারুফ তো ওইটাতে বাড়িতে ছিল না, এবং তার বোনেরা বলল, কিছু কই গিয়েছিলি? মারুফ বলে, গিয়েছিলাম একটা জায়গায়। এরকম করে মারুফ তো এখান থেকে ফিরে আসলো। হালিমা তার নিজের জগতে ফিরে গেল। কিন্তু মারুফ কেন যেন তার নিজের জগতে ফিরে আসার পর হালিমাকে কোনোভাবেই ভুলতে পারছিল না। আর বিশেষ করে সেই বাচ্চাটার কথা। বাচ্চাটা তো তাদের একটা পরিবারের খুব গভীর অংশ হয়ে উঠেছিল, এবং সেই অংশকে তো সে কোনোভাবেই ফেরত দিতে পারছিল না। মারুফের খুব খারাপ সময় কাটতে শুরু করলো, কারণ মারুফ বুঝতে পারছিল না সে কি করবে। বাচ্চাটি তার এত বেশি পছন্দের ছিল। সময় ওরকমভাবে কাটতে শুরু করলো। মারুফ দিনের পর দিন কাটাতে লাগলো। দেখতে দেখতে মাঝখানে কয়েক সপ্তাহ কেটে গেল। হালিমা তার কাছে আসছিল না, কিন্তু সে হালিমাকে মিস করতে শুরু করেছিল। হঠাৎ করে এক রাত্রে মারুফ ভ্যান নিয়ে বাড়িতে ফিরছিল। ফেরার পথে এসে দেখতে পায় হালিমা তার পেছন পেছন আসছে, এবং তার ভ্যানের উপর বসলো এসে। সঙ্গে সেলিম ছিল। হালিমা তখন বলল, এই যে সেলিমকে তোমার কাছে নিয়ে এসেছি, ও তোমার কাছে যাওয়ার জন্য খুব কেমন কেমন যেন করে, আমি বুঝতে পারি। সেলিম হালিমার কোল থেকে তখন উড়ন্ত অবস্থায় মারুফের কোলে চলে আসে। আসার পর মারুফ বলে, কি ব্যাপার, আমাকে খুব মিস করছো তুমি? ও তখন হ্যাঁ বলে। কথা শিখে গিয়েছে? হালিমা তখন বলল, হ্যাঁ, কথা শিখে গিয়েছে। ও 1 মাস পার হয়ে গিয়েছে এখান থেকে গিয়েছে। আসলে আমি সত্যি তোমাকে খুব মিস করি। সত্যি মারুফ, তুমি খুব ভালো একটা ছেলে। তোমার কাছে যদি আমি প্রতিদিন আসি, তাহলে কি তোমার কিছু মনে করবে? মারুফ তখন বলল, একদমই না, কি বলছো পাগলি, তোমরা আসবে অবশ্যই। আমি তো তোমাকে সেদিনকের পর থেকে অনেক মিস করেছি, তুমি আসো, সেটা আমরা চেয়েছিলাম। তারপর হালিমা খুব খুশি হয়ে যায়। ওই রাতে মারুফের সঙ্গে হালিমা তাদের বাড়িতে যায়, এবং রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওই তার ছোট বোন লিজার সঙ্গেই ঘুমায়। সত্যি ওদিনকে লিজা ছোট্ট ওই শিশুটিকে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। এত খুশি ও জীবনে কোনোদিন হয়নি। এরকম করে প্রত্যেক দিন হালিমা এখানে আসতে থাকে, এবং হালিমার জীবনের জন্য এক টুকরো সুখ এখানেই ছিল। প্রতিদিন যখন হালিমা এখানে আসতো বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে, একে তো সেলিম এবং লিজা এবং তার পরিবার খুব খুশি হতো, দ্বিতীয়ত হালিমাও খুব বেশি খুশি হতো, এবং বাচ্চা ছেলেটিও এখানে খুব আনন্দের সহিত থাকতে পারত। সময় গড়াতে থাকে। দেখতে দেখতে মাঝখানে 6টা মাস সময় কেটে যায়। হালিমা এখানকার নিয়মিত যাত্রী হয়ে যায় আর কি, নিয়মিত প্যাসেঞ্জার যেটাকে বলে। সেখানে আসতো, প্রত্যেক দিন মারুফের সঙ্গে গল্প করতো, এদের সঙ্গে খাওয়া দাওয়া করতো, মেলামেশা করতো এবং চলে যেত। মাঝখানে একদিন লিজা এবং তার মা দুজনেই জানতে পারে যে হালিমা আসলে কোনো মানুষ নয়, সে একজন জিনজাদি। এটা জেনে তারা অবশ্য কোনো কিছু বলেনি, কারণ জিনজাদি হোক বা মানুষ হোক, ভালোবাসাটাই আসল। ভালোবাসার সম্পর্ক আসলে কখনোই বদলায় না, এবং সেটাই ওরা বিশ্বাস করত। সময় গড়াতে থাকে। হঠাৎ করেই এক বিকেলবেলা হালিমা কেমন যেন মন খারাপ করে ওর বাড়ির উঠোনে, ওইখানেই বসেছিল। ওই মুহূর্তে মারুফ তখন বলে, হালিমা, তুমি এরকম মন খারাপ করে থাকো কিসের জন্য? ওই মুহূর্তে মারুফ আবার বলে, তোমার কিছু হয়েছে, আমাকে তুমি বলতে পারো। হালিমা তখন বলে, আমি আসলে কিভাবে বলবো কথাটা, আমি খুব দোটানার মধ্যে আছি, আমি জানি না কথাটা কিভাবে বলতে হয়। মারুফ তখন বলল, তুমি বলো, কোনো কিছু মনে করবো না আমি, তুমি বলে ফেলো। কিছু বলবা আমাকে? হালিমা তখন বলল, হ্যাঁ, তোমাকে কিছু বলার ছিল, আমাকে অনেক দিন যাবৎ বলার চেষ্টা করছি, তবে এটা বলাটা উচিত হবে কিনা আমি জানি না। সত্যি কথা বলতে, ওই মুহূর্তে তখন মারুফ বলল, তোমার আচরণ এবং কথাবার্তা শুনে আমি বুঝতে পারছি। শোনো, তুমি কি বলবা বলো, আমি কোনো কিছু মনে করব না। হালিমা নিজে মুখে কিছু বলতো না, সেটা মারুফ জানতো। মারুফ তো 6 মাস তার সঙ্গে আছে, এবং জানে শুনে দেখে, প্রতিনিয়ত তার সঙ্গে গল্পগুজব হয়, এবং মারুফ তার প্রেমে পড়ে গিয়েছে, তাকে ভালোবেসে ফেলেছে। শুধুমাত্র হালিমা সুন্দর তা নয়, সেজন্য নয়, বরঞ্চ অন্য কোনো কারণেও হতে পারে যে সে হালিমাকে ভালোবেসে ফেলেছে। মারুফ তখন বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি কথা বলতে চাও আমি জানি,
তবে আগে আমার কথাটা শোনো, হয়তো আমাদের দুজনের মনের কথা একই। সেই মুহূর্তে মারুফ বলে উঠল, হালিমা, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শোনার পর হালিমা সত্যিই চমকে গিয়েছিল। বলল, তুমি আমার মনের কথা জানলে কিভাবে মারুফ? এই কথা বলতেই মারুফ তখন বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং আমিও তোমাকে ভালোবাসি। এই অনুভূতি আমি আসলে ব্যক্ত করতে পারবো না। দুটি জগতের মাঝে এই ভালোবাসার বন্ধন, এটা আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছেন এবং আমি চাই এবং আমার ছোট বোনও চায় যে আমি তোমাকে বিয়ে করি, এমনকি আমার মা নিজেও চায়। আমাদের মধ্যে এই বিষয় নিয়ে গল্প হয়েছে, কিন্তু তোমাকে বলার সাহস করে উঠতে পারছিলাম না, যদি তুমি কিছু মনে করো। হালিমা তখন সঙ্গে সঙ্গে মারুফকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, আমি তোমাদেরকে যদি পাই তাহলে আমি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদটুকু পাবো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি মারুফ। তাই বলে সে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এই অবস্থায় সেদিন রাত্রেবেলা মারুফ বলল, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই দিন রাত্রেবেলা হালিমার আব্বা এবং তার ছোট এক ভাই ছিল, ওই যে ভাইয়ের কথা সে বলেছিল, এবং সেই সঙ্গে তার মা মারুফদের বাড়ি এসে উপস্থিত হলো। এবং সেদিন এক মৌলবীর উপস্থিতিতে মারুফের সঙ্গে হালিমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো। ঘরোয়াভাবে দোয়া দরুদ পড়ে ওদেরকে বিয়ে পড়ানো হলো। এবং সত্যি সেদিনকে হালিমা অনেক খুশি ছিল এবং হালিমার মা চাচ্ছিল এমন কিছু একটাই করতে, একটা ভালো ছেলের কাছে হালিমাকে তুলে দিতে এবং বাচ্চাটাকে যে গ্রহণ করে নেবে। এমন কোনো জিন নেই যারা কিনা বাচ্চা সমেত হালিমাকে গ্রহণ করবে, শুধুমাত্র মারুফ গ্রহণ করেছিল। এবং সেই রাতের পর হালিমার জীবনে নেমে আসে এক অঢেল সুখ এবং শান্তি, এবং সেই সঙ্গে সেই বাচ্চাটি এখন পর্যন্ত সেখানেই থাকে। অবশ্য সেই পরিবারের বিষয়ে হয়তো অনেকেই অনেক কিছু জানে না। মারুফ যে বাড়িতে থাকতো সেই বাড়িটা এখন বড় দালান উঠেছে, সবে জিনেদের দায়, জিনেদের সহযোগিতায়। এবং সেই বাড়িতে যে একটা জিন মেয়ে থাকে এটা অনেকেই হয়তো বিষয়টা জানে না। এটা মারুফ, তার পরিবার এবং আশেপাশের কেউই জানে না। আর মারুফের যে জমি জমার বিষয়টা ছিল, যে জমি জমার বিষয়টা ঠকিয়েছিল, সেটা হালিমা নিজে ঠিক করে দিয়েছে। এমনকি এখন মারুফ যখন হালিমাদের বাড়িতে যায়, তো শ্বশুর বাড়িতে যায়, তখন তার ভাইয়েরাও হালিমাকে কিছু বলতে পারে না। মারুফ সঙ্গে সঙ্গে তাদের প্রতিবাদ করে এবং বলে যে এই বাড়িতে তোমাদের যেমন অধিকার আছে ওরও অধিকার আছে। মারুফ এই বিষয়টা খুব বেশি সিরিয়াস। সেই সঙ্গে হালিমাও বেশ খুশি এবং সে মারুফকে পেয়ে খুব বেশি খুশি। আর বাচ্চাটা, সেও একজন বাবা পেল এবং একটা পরিবার পেল। বাচ্চাটা কেন জানি না মারুফকে এত বেশি ভালোবাসতো, এমনকি তার মায়ের থেকেও বেশি। এবং এই ঘটনার সাক্ষী আজীবন সেই গ্রামের ওই কিছু লোকজন হয়ে থাকবে। এর পরবর্তীতে অবশ্য লিজারও খুব ভালো একটা বিয়ে হয়েছে এবং মারুফরা খুব সম্পদশালী হয়েছে। আগের মতো আর হয়তো অবশ্যই নেই। এই ছিল হচ্ছে আমাদের আজকের ঘটনা। মারুফের জীবনের ঘটনাটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের কোনো ঘটনা এবং গল্প পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের ঘটনা সরাসরি পাঠাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।